আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। আজকে আপনাদের জন্য মলয় শঙ্কর দাশগুপ্তের সম্পাদিত সত্যি ভূতের গল্প এই বইটি থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দরজার আড়ালে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো অতি শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো শুরু হচ্ছে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের দরজার আড়ালে। আমি কোনোদিনও ভূত দেখিনি, কিন্তু আমার খুব ইচ্ছে কখনো একটা ভূতের সঙ্গে সামনাসামনি কথা বলি। ছেলেবেলা থেকে কত ভূতের গল্প পড়েছি, লোকের মুখে গপ্পও শুনেছি অনেক রকম। আমার খুব দুঃখ হতো এত লোক ভূত দেখতে পায়, অথচ আমার ভাগ্যে আজও একটা ভূত উদ্রক্ত হলো না বা জুটলো না। শহরের চেয়ে গ্রামেই বেশি ভূত থাকে। আমি গ্রামে গেছি অনেকবার, কাটিয়েছিও বহুদিন, কিন্তু হায়, কোনোদিন একটা ভূত চোখে পড়লো না। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাবার সময় কখনো দু একবার মনে হয়েছে বটে যে দূরে ঘুমটা মাথায় একটি পেতনি দাঁড়িয়ে আছে। বুকে একটু 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 কেঁপে উঠেছিল ভয়ে, কিন্তু কাছে গিয়ে দেখেছি কিছুই না, একটা কলা গাছ। বন্ধুদের সঙ্গে একবার বেহালায় একটা বাগান বাড়িতে রাত কাটিয়ে এসেছিলাম। সেই বাগান বাড়িটার বেশ সুনাম ছিল ভূতের হিসেবে, অনেকেই দেখেছে, প্রায় কেউ নাকি বিফলও হয়নি। কিন্তু আমার সারা রাত জেগে বসে রইলাম, তাস খেললাম, অন্ধকারে বাগানে ঘুরলাম, কিছুই হলো না। ভূতেরা আমাদের বয়কট করেছে হয়তো। এক মাস সে বাড়ির ছাদে দেখেছিলাম একটা হুতুম পেঁচা আমাদের অবস্থা যেন ঘাম শিকার করতে গিয়ে যেন সমস্ত পর্যন্ত বাজার থেকে খরগোশ কিনে ফিরে আসার মতন। এইরকম অবস্থায় আমার পক্ষে ভূত সম্পর্কে অবিশ্বাস্য হয়ে ওঠাই স্বাভাবিক। এত চেষ্টা করেও যদি ভূতের দেখা না পাই, তাহলে ভূতেই আমি বা কেন পাত্তা দেব বা দিতেই যাব। অথচ আমি যেমন ভূতে বিশ্বাস করি না, তেমনিও ভূতেরা আমাকে বিশ্বাস করে না। ভূতেরাও আমাকে কখনো দেখেনি, সুতরাং আমাকেই বা তার বিশ্বাস করবে কি করে। এ সত্ত্বেও অবশ্য ইংরেজি বাংলা ভূতের গল্প পড়তে আমার খুবই ভালো লাগে। মাঝরাত্রিরে একা থাকলে কখনো কখনো সে একটু আধটু গা ছমছম করে, না তাও না, কিন্তু লোকজনের সামনে আমি জোর গলায় ভূতের মৃত্যুপাত করি। গত বছরে আমি বীরভূমের একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমার বন্ধু তপেন সেখানে একটি ভূত প্রতিষ্ঠিত কলেজ চাকরি করেছে। কয়েকদিন খুব খাওয়া দাওয়া আর আড্ডা হলো। তপেন বলল, ভাই, এখানকার শ্মশানে কিন্তু রাত্রিবেলায় কেউ যায় না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? কি জানি ভাই, সবাই ভয় পায়। এখানে রাত্রিবেলায় কেউ মারা গেলেও সকালের আগে পোড়াতে পর্যন্ত নিয়ে যায় না। বছর দিন ধরে এই নিয়ম চালু হয়েছে। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বললাম, চল শ্মশানটা ঘুরে আসা যাক। তপেন বলল, হ্যাঁ, এসব পাগলামি করার কিছুই মানে হয় না। তপনকে আমি সাহসী ছেলে বলেই জানতাম। গ্রামে এসে ভীতু হয়ে গেছে,
কিছুতেই শ্মশানে যেতে চায় না। তখন আমার মধ্যে একটা পাহাছড়ি দেখবার লোভ এসে গেছে। আমি যাবই বলে গো ধরলাম। তপেন আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, বারবার বলতে লাগলো, কেন পাগলামি করছিস? তোর একটা কিছু বিপদ হয়ে গেলে তোর স্ত্রী কাছে আমি কি করে মুখ দেখাবো বলতো? আমি বললাম, আমার স্ত্রী তোর মুখ দেখার জন্য ব্যাকুল এমন তো মনে হয় না। গ্রামের রাস্তার ধারে তপেন অনেকখানি আমার সঙ্গে এলো। দূরে যখন শ্মশানটা দেখা যাচ্ছে তখন তপেন একবার আমার হাত ধরে মিনতি করে বলল, সুনীল, প্লিজ যাসনি, আমার অনুরোধটা রাখ। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি ফিরে আসছি। তপেন শেষ পর্যন্ত বলল, চল আমিও যাই, যা হবার দুজনেরই হবে। আমি তপেনকে যেতে দিলাম না। একা একা সাহস দেখবার লোভ ছাড়ছিলাম না। গ্রামের শ্মশান সাধারণত নদীর ধারে হয়। বীরভূমের অনেক শ্মশানে তান্ত্রিকেরা সাধনা করেছে শুনেছি। এই শ্মশানটাও নদীর ধারে, তবে খুবই ছোট নদী, এখনো শুকনো। একটা বিশাল বট গাছের নিচে ঝুপসি অন্ধকার। শ্মশানটা একবারে কাছাকাছি এসে মনে হলো, ইস, একটা টর্চ আনলে ভালো হতো। জায়গাটা বড় বেশি অন্ধকার আর দারুণ নির্লজ্জ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু, বহুদূরে একটা কুকুরও আশ্রত চিৎকার। আমার আমার তখন চলার গতি কমে এলো। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম তপনের আর দেখা যাচ্ছে না। একটা ভাঙা কলসির ওপর পা পড়তেই আমি ভয়ে লাফিয়ে উঠলাম। আরে বাপরে বাপ, এটা কি ছিল? পরক্ষণেই নিজেকে ধিক্কার দিলাম। এ কি, আমি ভয় পাচ্ছি কেন? কিসেরই বা ভয়? ভয় কাটাবার জন্য খালি ফিস ফিস করে একটা সিগারেট ধরালাম। উফ, সিগারেটের সামান্য আলোয় কিছুই দেখা যাচ্ছে না। একটা একটা করে দেশলাইয়ের কাঠিও জ্বালাতে লাগলাম। কিছু পোড়া কাঠ, কয়েকটা ভাঙা হাড়ি আর একটা ছেঁড়া মাদুর ছাড়া কিছুই নেই। এখানে লোকে রাত্রে আসতে ভয় পায় কেন? কুসংস্কার ছাড়া আর কিছুই না। ঠিক এই কথাটা চিন্তা করার সঙ্গে সঙ্গেই আমি একটা ঘট ঘটাং আওয়াজ পেলাম। একটা মাটির হাড়ি যেন গড়াচ্ছে। আরে বাপরে! চমকে ডান দিকে তাকাতেই দেখলাম দুটা জল জল চোখ আর কি একটা বীভৎস প্রাণী এগিয়ে আসছে আমার দিকে। নিজের কাছে তো স্বীকার করতে লজ্জা নেই, এই মুহূর্তে আমি অসম্ভব ভয় পেয়েছিলাম। আমরা গলা শুকিয়ে গেল, পা কাঁপতে লাগলো। না, জীবনে আর কোনোদিন আমি হাঁটতে পারবো না, কথাও বলতে পারবো না। তক্ষুনি দূর থেকে তপন ডেকে উঠল, সুনীল, সুনীল, সুনীল! সেই ডাকে সতীত্ব ফিরে পেয়ে আমি দৌড়ালাম। দৌড়াতে গিয়েই এক আছাড়। সেদিন যদি আছাড় খেয়ে না পড়তাম তাহলে সারা জীবন আমাকে ভীতুই থাকতে হতো। আমি আছাড় খেয়ে পড়বার সঙ্গে সঙ্গেই একটা নেড়ি কুত্তা ঘেউ ঘেউ করে ডেকে ছুটে পালাল।
ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন আমার শরীর ভয়ে চলে গেল। একবারে আর কিছুই না, একটা ক্ষুধার্ত কুকুর মাটির হাড়ির চাটছিল বহুদিনের কুসংস্কার, অন্ধকার আর নির্জনতার জন্য সেটাকেও আমার মনে হয়েছিল অদ্ভুত কিছু। ভালো করে তাকাতে পর্যন্ত পারিনি আমি। বিশেষত তপনকে শোনাবার জন্যই আমার হাসি ক্রমশ আরো জোরালো হয়ে উঠল। তপেন হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞেস করলো, কিরে, অত অত হাসছিস কেন? কি হয়েছে? কি কি হয়েছে বল। আমি বললাম, আরে কিছুই না, এবারও ভূতেরা আমার ভয় পেয়েছে। যাই হোক, এভাবে আমি অব্দ আব্দ আত্মীয় স্বজন সকলের মধ্যে ধারণাটা তৈরি করে দিতে পেরেছিলাম যে আমি ভূত একেবারেই বিশ্বাস করি না। ভূত টুত আমার ধার ঘেঁষেও না। কিন্তু এর কিছুদিন বাদেই কলকাতা শহরে আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যা ঠিক মিথ্যা ব্যাখ্যা আমি আজও জানি না। ভূত আমি আজও দেখিনি, তবে আমার ঘরের দরজার আড়ালে এসেছিল কে যেন। ব্যাপারটা গোড়া থেকেই বলতে হয়। বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম, মেয়েদের খুশি করতে গেলে একটা ভালো বাথরুমওয়ালা বাড়ি থাকা দরকার। বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর যৌবন কিংবা পৌরুষ কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যায় যদি বাড়ির বাথরুমটা ভালো না হয়। আমার স্ত্রী শান্তার স্নান করতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। স্নানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা, সুতরাং আমি যে ফ্ল্যাটে ভাড়া করে বাথরুমটা কিছুতেই তার মনের মতন হয় না। ফলে আমাদের গৃহ শান্তি নষ্ট হবার উপক্রম। এই জন্যই আমাকে ঘন ঘন বাড়ির বদলাতে হয়। কলকাতা শহরে পছন্দ মতন ফ্ল্যাট খুঁজে পাওয়া দুষ্কর। তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই তারা ভাড়া বেড়ে যায়, কিন্তু এসব কথা শান্তাকে বোঝানো যায় না। বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ। 3-4 বার বাড়ি বদলাবার পর দক্ষিণ কলকাতায় লেকের ধারে আমার একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম। ছিমছাম, ছোটখাটো এবং পরিষ্কার, ঠিক যেন আমার জন্যই তৈরি। ভাড়াও সামর্থ্যের মধ্যেই ছিল। 2টি বাথরুম, একটা একটু সাধারণ গোছের হলেও শোবার ঘরের সঙ্গে লাগানো বাথরুমটি এক কথায় অনবদ্য। রীতিমতো বড় সাদা টলি বসানো ধবধবে চকচকে বাথরুমের জানালা দিয়ে দূরের মাঠ ও গাছপালা দেখা যায়। শান্তার দারুণ পছন্দ হয়ে গেছে। পরের রবিবারেই আমরা বাড়ি বদল করে ফেলব। নতুন বাড়িতে এসে একদিন আমি আমার বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করলাম। রীতিমতো হইচই আনন্দ কাটলো কয়েকটা দিন। শান্তার সব সময় মন ভালো থাকে। আমি একটু বেশি রাত করে বাড়ি ফিরলেও বকুনি দেয় না। বুঝতে পারি না, সবই যেন এই বাথরুমের গুণ। শান্তা এখন স্নানের সময়টা বাড়িয়ে 1 ঘন্টা করেছে। টাওয়ারের নিচে দাঁড়িয়ে 2-3 দিন রবীন্দ্রসঙ্গীত শেষ করে। প্রথমে ঘটনাটা ঘটলো দিন আসতেক বাদে। আমরা ঘুমোই অনেক রাত করে, প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর। একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না।
আমি অঘোর ঘুমোচ্ছিলাম। হঠাৎ শান্তাকে আমাকে ঠেলা দিয়ে বলল, এই এই শুনছো? বেশ কিছুক্ষণ ডাকাডাকি পর আমার ঘুম ভাঙল। ঘুমে জুড়িয়ে গলায় আমি বললাম, আয়। কে যেন দরজাটা নাড়া দিচ্ছে। এত রাত্রে আবার কে দরজায় ধাক্কা দেবে? ও কিছু না। ঘুমোওনি এখনো? এত আওয়াজ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে, খুব জোরে নয়। কেউ যেন খানিকটা দ্বিধা ও সংকোচের সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে, যাতে প্রতিবেশীদের ঘুম না ভেঙে যায়। আমি শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম, কে? আওয়াজটা থেমে গেল। আমি বললাম, আওয়াজ ধাক্কা লাগিয়ে বোধ হয়। কিছুই না। ও ঘুমো। শান্তা বলল, মোটেই আওয়াজটা ধাক্কা ও রকম শব্দ হয় না। স্বামী হিসেবে একবার উঠে দেখা উচিত, নইলে শান্তা আমার ভীতু ভাববে। কিন্তু শীতের রাত্রে বিছানা ছেড়ে উঠতেও কার ইচ্ছে করে? তবুও উঠতে হলো। আলো জ্বালালাম। দরজা খুলে দেখলাম বাইরে কিছুই নেই। বাইরে আলো জ্বেলে সদর দরজা খুলে দেখলাম সিঁড়িতে উঁকি দিলাম, কোথাও কেউ নেই। আমি একটু অসামাজিক ধরনের মানুষ। বহুদিন অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি। আবার বন্ধুরাও কখনো কখনো মাঝরাত্রি এসে আমার বাড়িতে হাজির হয়। সেই রকম কেউ এসে দরজা ধাক্কা দিলে আবার অবাক হওয়ার কিছুই ছিল না। কিন্তু কারুকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো যে হাওয়ায় ধাক্কা লেগেছে, কিংবা ইঁদুর টিদুর খাট খাট করছিল। ফ্ল্যাটের মধ্যে ইঁদুর থাকা ভালো কথা নয়। শান্তা সত্যি ভূত। ইঁদুর দেখলে খাটের ওপরে লাফিয়ে ওঠে। কাল সকালে এসে একটা কিছু করতে হবে। আলো টালো নিভিয়ে আবার ফিরে এলাম। শান্তাকে একটু মৃদু বকুনি বললাম, কোথায় কিছু নেই, শুধু শুধু ঘুম থেকে জাগালে আমায়। শান্তা লজ্জা পেয়ে আমাকে খুশি করার জন্য বলল, এই সিগারেট খাবে নাকি? সিগারেটের দেশলাই এনে দেবো? আমি বললাম, না থাক, ইচ্ছে করছে না। আবার শুয়ে পড়লাম। সবে মাত্র ঘুমে চোখ জড়িয়ে এসেছে, এই সময় আবার দরজার শব্দ। এবার একটু জোরে। শান্তা আবার রীতিমতো ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, এই দেখো, এই দেখো। আমি আমি গম্ভীরভাবে বললাম, কাল সকালে ব্যাটাকে ঠান্ডা করব। শান্তা আরো ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কে 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 কাকে শান্ত করবে? আরে কাকে আবার? ওই ইঁদুর, ঢ্যামনা ইঁদুর কখনো এত জোরে আওয়াজ করতে পারে? ইঁদুরটা কি যে পারে আর কি যে পারে না তা কি করে আমার পক্ষে জানা সম্ভব। নিশ্চয়ই মস্ত বড় হয়ে ইঁদুর। শান্তা বলল, কিন্তু শব্দটা বাথরুমের দরজা থেকে এসেছে। এই কথাটা গুরুতর ব্যাপার। শান্ত, কি মনে হয়
দরজা কে ধাক্কা দিচ্ছে? সুনীল কি পাবে সেই ইঁদুর খুঁজে, নাকি ইঁদুরের জায়গায় অন্য কিছু? এই গল্পটি নেক্সট এপিসোড শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর শুনতে থাকুন স্যাটারডে হরর স্টোরি।